জাস্টিস মান্থা অতীতেও এমন কিছু রায় দিয়েছেন যে রায় বা যে পর্যবেক্ষণে হয়তো ন্যায় বিচার সকলে একসঙ্গে তার মধ্যে দেখতে পাননি, বরং এমন কিছু উপাদান তার মধ্যে ছিল যেটা নিয়ে শুভেন্দুবাবু প্রোটেকশন পেয়েছেন, শুভেন্দুবাবু রসদ পেয়েছেন, বিরোধীরা রসদ পেয়েছে। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করতে চাইলেও করছি, কিন্তু কয়েকজন বিচারপতি, আমরা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে যাদের অর্ডার এবং পর্যবেক্ষণ বস্তুত শুভেন্দু অধিকারী বা বিজেপিকে নানাভাবে রাজনীতি করার রসদ জুগিয়ে দিচ্ছে। ওবিসি মামলার রায়ের পর রীতিমতো রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতিকে আক্রমণ, বেনজির আক্রমণ কুণাল ঘোষের। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি, কথা বলবো দাদার সাথে। বলছে রায় নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু ব্যক্তি বিচারপতি রাজাশেখর মান্থা তার নাম ধরে আক্রমণ করছেন এই রায়। এটা দেখুন, শাসক দলের যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদের এটা এখন ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে। আপনি যদি এসএসসি মামলা দেখেন, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে হেরে যে বিচারপতি এসে রায় দেন, শুধু জাস্টিস রাজাশেখর মান্থা বলে নয়, আপনি যে কোনো বিচারপতি যদি কোনো রায় দেয় যেটা শাসক দলের বিপক্ষে যায়, পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তার বিপক্ষে যায়, তার বিরুদ্ধেই এরা বলে। আপনি যখন সিঙ্গেল বেঞ্চে জাস্টিস গঙ্গোপাধ্যায় ছিলেন তার বিরুদ্ধে বলেছে, ডিভিশন বেঞ্চে যখন রায় হয়েছিল তখন বলেছে জাস্টিস দেবাংশু বসাক, সাব্বার রশিদি। তার এগেনস্টে যখন সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি মামলা যখন হেরে গেল সেখানে গিয়ে বলেছে। এবার ওবিসি মামলা যখন ডিভিশন বেঞ্চে হিয়ারিং হয়েছিল, হিয়ারিং হওয়ার পর রাজ্য সরকার হেরেছে তখন বলেছে। আবার যখন সুপ্রিম কোর্টে গিয়ে স্টে বার করতে পারলো না, তা প্রতিটা স্তরে, প্রতিটা ধাপে, এবং অন্যান্য যে বিচারপতিরা রয়েছেন, শুধু তো উনি একা নন, প্রত্যেককে একের পর এক, দেখুন অনেক মামলাতে আমরাও রায় পাই না, প্রত্যেকটা কেসে একের পর এক বলে যাচ্ছেন একটা ব্যক্তি, শাসক দলের একদম অফিসিয়াল মুখপাত্র কুণাল ঘোষ, তাতে আপনারা কিছু বলছেন না? দেখুন অনেক মামলা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছিল যে অনেক মামলাতে ধরুন আমাদের রায় পক্ষে আসে, বিপক্ষে আসে, আমরা কোনো সময় বিচারপতিদের বিরুদ্ধে বলি না। সমস্যাটা হচ্ছে হলো এই তৃণমূল কংগ্রেস দলটা চলে হলো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। উনি প্রকাশ্যে বলছেন, তাই জন্য ওনার যারা কর্মচারী রয়েছে এই কুণাল ঘোষ এরা বলছে। এখন দেখুন এইসব কথার কোনো গুরুত্ব দেওয়াটা আমার আমার মনে হয় উচিত নয়, কারণ যখন উনি বলছেন ওনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে। এই কুণাল ঘোষ এর মতন যারা এইসব এই সারদার টাকা তুলে যাদের সংসার চলে, হ্যাঁ, এই কুণাল ঘোষ যখন এই সারদায় জেল খেটেছে 1.5 বছর। যতই ছোট করতে চান, ছোট নয় বিক্রম দা। কালকে একটা টুইট করেছেন উনি, বলছে আমার বিরুদ্ধে রুল জারি হলো, আমি আগে থেকে জানতাম এই বিচারপতি বসবেন না। তার মানে ওনার কাছে বিচারপতি, কোন বিচারপতি কবে বসবে না বসবে ওনার কাছে খবর থাকে। তো দেখুন ওনার বিরুদ্ধে যে রুল জারি হয়েছে সেটা আদালত যেটা করণীয় সেটা করবে। আদালতে তো ওনাকেও দেখুন ওই বিচারপতি বসবেন না, সেটা কুণাল ঘোষ যাই বলুন না কেন, বিচারপতি বসবেন কি বসবেন না, হাইকোর্টের কজ লিস্ট সেটা আগে থেকেই বেরোয়, দুদিন, অনেক সময় একদিন আগে বেরোয়। সেখানে ইন্ডিকেশন দেওয়া থাকে যে কোন বিচারপতি বসবেন না। আবার অনেক সময় ধরুন বিচারপতিরা আন্দামানে যান, অনেক সময় বিচারপতিরা আপনার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যান, আন্দামানের সার্কিট বেঞ্চে যান। সেই সময় আগে থেকে ইন্ডিকেশন থাকে যে বিচারপতিরা 14 দিন বসবেন না, কি 7 দিন বসবেন, ওই বেঞ্চে ওই অন্য জায়গাতে যাবেন। তাই জন্য এই ধরনের কথাগুলো অ্যাবসলিউটলি ভেগ কথা। আজকে ওবিসি মামলার রায় একেবারে অ্যাবসলিউট বেআইনি সার্ভে হয়েছে, আমি এটা বলবো। বিক্রম দা দেখুন 2010 সালে 42টা কমিউনিটি ঢুকেছিল 6 মাস সার্ভে করার পর। আজকে 140টা কমিউনিটি ঢুকেছে, 140টা কমিউনিটিকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে 1.5 মাসে সার্ভে কি করে কম সম্ভব হয় এন্টায়ার পপুলেশনের? আপনি আমাকে বলুন। ইচ্ছাকৃতভাবে তৃণমূলের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে আইনি জট করে রাখা হচ্ছে, যার কারণে পশ্চিমবাংলায় যাতে রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন না হয়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পশ্চিমবাংলায় এই ওবিসি মামলাতে বিচারপতিরা কিন্তু আইনি জটের মধ্যেও এটা স্পষ্টত বলে দেওয়া আছে যে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্টের উপরে কোনো স্টে নেই, এবং এই বেঞ্চ সেটা নিয়ে ভাবছেও না। তাই জন্য যেটা 7 থেকে বাড়িয়ে 17% করে দেওয়া হয়েছিল, ওই 7% ওবিসিতে
সারা পশ্চিম বাংলাতে রিক্রুটমেন্ট হতে পারে, সারা পশ্চিম বাংলাতে অ্যাডমিশন হতে পারে। কেন 2010 সালের আগে 7%-এ হয়নি? সেইটাকে জোর করে নিয়ম মানতে বলছে বিক্রম দা, একটা পরিষ্কার করে দিলে আমাদেরকে ভালো হয়। তার মানে কি এই সরকার আসার পর যে নিয়ম করেছে সেটা রাজি হচ্ছে না? এই যে 7% প্রথম থেকে যেটা ছিল বাম আমলে, সেটাকে কি অগ্রাধিকার দেওয়া হচ্ছে? সেটা অগ্রাধিকারের বিষয়টা তা না। আজকে উনি 7 থেকে 17% করলেন। খুব সিম্পল লজিকে যদি 17% সংরক্ষণ বাতিল হয়ে যায়, তাহলে তার আগে যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন থাকবে। সেই নোটিফিকেশনের উপর যদি ইকোনমিক্যালি উইকার সেকশনকে ঢুকিয়ে রাজ্য সরকার, সেটা 2010 সাল অবধি ছিল, তার মধ্যে যদি ইকোনমিক্যালি উইকার সেকশনকে ঢুকিয়ে করতে পারে করবে। কিন্তু এই যে সংরক্ষণ যেটা 17% আবার বাড়িয়ে নিয়ে চলে গেল 17%, এটা কিন্তু আজকে স্টে হয়ে গেল। এবার এই পিরিয়ডে যদি ওরা অ্যাডমিশন দেবে মনে করে রাজ্য সরকার, এই পিরিয়ডে যদি রিক্রুটমেন্ট করবে মনে করে, তাহলে যেটা ছিল সেটাতে করবে, অসুবিধা কোথায়? সেখানে তো কলকাতা হাইকোর্ট কোনো বাধা দেয়নি, সেখানে সুপ্রিম কোর্টও কোনো বাধা দেয়নি। এই রাজ্য সরকার রিক্রুটমেন্ট করবে না, এই রাজ্য সরকার এটা করতে চায় না। অ্যাডমিশন প্রসিডিওরে গলত রেখে দিতে চায়। এই সব আইনি গলতের জন্য নিরপরাধ আমরা দেখেছি এসএসসিতে বেশ কিছু মানুষ আছে যাদের চাকরি চলে গেছে। নিরপরাধ মানুষের বিপদ হয়ে যাবে এই ধরনের গলতের জন্য, গায়ের জড়ি দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে আজকে এটা করা হলো রাজ্য সরকার। ইচ্ছাকৃতভাবে কি বলছে না? এবার তো আপনাদের ঘাড়ে দোষ চেপে যাবে, আপনারা এইসব করেছেন বলে নিয়োগ দিতে পারছেন না না, 7% তো আজ 17% স্টে, এর আগের 17% বাতিল, তাহলে 7%-এ দিলে কি অসুবিধা আছে? 7%-এ দিলে কি অসুবিধা? এখানে তো স্টে দেয়নি, এখানে তো হাইকোর্ট স্টে দেয়নি। মুখ্যমন্ত্রী যা খুশি বাজারে দাঁড়িয়ে মাইকে দাঁড়িয়ে প্রচার করে যেতে পারে, স্টে তো দেয়নি, কাগজে কলমে তো স্টে নেই। 7% যে ওবিসি 2010-এর নিয়ম ছিল সেই অনুযায়ী রিক্রুটমেন্ট হলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবং এই 7%-এর মধ্যে 12 জন মুসলিম গোষ্ঠী কমিউনিটি আছে, নেই তা না। ঘটনাটা হচ্ছে হলো কাউকে ঢোকাতে গেলে, কোনো গোষ্ঠীকে ঢোকাতে গেলে সেখানে কিন্তু সার্ভেটা সঠিক করতে হবে। এবং এখানে আরো একটা পয়েন্ট আদালতে ডিসকাশনের মধ্যে এসেছে, সেইটা হচ্ছে হলো একটা আইন 2012 সালে তৈরি করা হয়েছে, সেই আইনের কিছু প্রভিশন সেট অ্যাসাইড হয়ে গেছে। আইন যখন আছে, এখনো কিন্তু আইনটা রিপিল হয়নি, তাহলে কি করে রাজ্য সরকার একটা এক্সিকিউটিভ নোটিফিকেশন করে দিল? এবারে এর 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 পরিপক্ষে আজকে যদি হাইকোর্ট স্টে না দিত, যদি আমি তর্কের খাতিরে ধরছি, যদি না দিত, এর ওপর ভিত্তি করে রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন হয়ে যেত, সেই ছেলে মেয়েগুলো কি হতো? বিক্রম দা একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি সমস্ত মুসলিম কমিউনিটিকে ওবিসির আওতায় আনা হয়েছে, কিছু জন বাদে, আমি বলছি গোটা কয়েক বাদে। আমি বলছি তাতে তো মুসলিম যারা সত্যি পিছিয়ে পড়া তারাও তো এতে হেল্প হচ্ছে না, এই ওবিসি তাদের কোনো কাজে লাগছে না। যারা জেনারেল কাস্টে ছিল মুসলিম সম্প্রদায় তাদের প্রত্যেককে আনা হয়েছে, শুধুমাত্র কয়েকটা সৈয়দ ছাড়া। আমি আপনাকে বলি, একটা জনগোষ্ঠীকে যদি পুরো একটা রিজার্ভেশন এর মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে তাদের মধ্যে কম্পিটিশনটা, এটা তো ভাই, এটা অ্যাডমিশন বলুন, কলেজের অ্যাডমিশন বলুন বা রিক্রুটমেন্ট বলুন, এটা তো কম্পিটিশন। সিট তো 10 কোটি জনসংখ্যা আছে, মানে 10 কোটি সিট আছে, এটা তো নয়। কম্পিটিশন, সেই কম্পিটিশনের মধ্যে তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন বেড়েছে। কারণ এটা একটা আইন আছে ভারতবর্ষে, ডবল বেনিফিট অফ রিল্যাক্সেশন কেউ পেতে পারে না। যিনি ওবিসিতে যাচ্ছেন বা যিনি এসসি এসটিতে যাচ্ছেন, তার কিন্তু টোটাল যে মার্কস আছে, যেটা মিনিমাম কোয়ালিফাইং, তাতে তিনি ছাড় পেয়ে কিন্তু ওখানে যাচ্ছেন। সেখান থেকে কারোর যদি নম্বর বেড়ে যায়, গিয়ে ধরুন সে অনেক বেশি হয়তো নম্বর, আলটিমেটলি দেখা গেল যে ওই ছাড়টা নিয়ে যাচ্ছেন বলে তিনি কিন্তু পরের ধাপে রিজার্ভেশনে তিনি কিন্তু ওখান থেকে জেনারেল কোটায় নাও যেতে পারেন। সুপ্রিম কোর্টের কিন্তু এই জাজমেন্টটা আছে যে ডবল বেনিফিট অফ রিল্যাক্সেশন হবে না। কেউ যদি ওই ছাড়টা না নিয়ে সেই রিজার্ভেশন কোটায় পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তার থেকে অনেক, তার তিনি সেখানে জেনারেল ক্যাটাগরিতে যেতে পারেন। মানে অনেক সময় ভাবা হয় যে জেনারেলের থেকে নম্বর বেশি আছে, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট জেনারেলে চলে যেতে পারে। হ্যাঁ ঠিক, যেতে পারে, এটা অসুবিধে কিছু নেই। কিন্তু যদি সে ছাড়টা নিয়ে যায়, যেমন অনেক সময় ধরুন টেট পরীক্ষা আছে, 60% একটা লোক জেনারেল ক্যাটাগরিতে পাস করবে, 150 নম্বরের মধ্যে সেটা 90 হয়। ওবিসি এ, ওবিসি বি তে সেই নম্বরটা 82 বা 83, সেটা হচ্ছে হলো আপনার 55%-এ পাস। কেউ যদি 55% নিয়ে পাস করে থাকে, তার যদি আলটিমেটলি দেখা যায় যে জেনারেল ক্যাটাগরিতে তার, সে জেনারেল ক্যাটাগরি কাট অফের থেকে উপরে চলে গেছে, সে কিন্তু যেতে পারে। এই গন্ডগোল পশ্চিমবাংলাতে হয়ে আছে। আমি আরেকটা জিনিস বলবো, একদম আপনাদের নৈতিক জয় বিক্রম দা, আজকে যে মামলায় রায়। আর আরেকটা বিষয় আমি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে কি রাজ্য সরকারের মুখ খুললো? এই দেখুন, রাজ্য সরকারের কোনো মান সম্মান নেই। বর্তমান পরিচালিত
রাজ্য সরকারের। কোর্টে হেরে 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 এদের এখন একটা টার্গেট হয়ে গেছে যে বিচারপতিদের নামে আমরা কিছু বলে দেবো, বিচারপতিদের নামে আমরা কিছু বলে দেবো। এটা নাকি বিজেপি করিয়েছে, এটা নাকি শুভেন্দু অধিকারীদের জন্য হয়েছে। এই মামলাতে, এই যে মামলা, এখানে যারা যারা 2010 সাল থেকে আর আজকে 2024 সাল অব্দি মামলা করেছেন, দেখাতে পারবে যেটা ভারতীয় জনতা পার্টি বা কোনো পলিটিক্যাল পার্টি মামলা করেছে? ইন্ডিভিজুয়াল মানুষ মামলা করেছে, যত মামলাই হয় ওনারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টি, কখনো বিজেপি কখনো লেফট, কাউকে না কাউকে ওনারা এটা বলতেই থাকে যে এরা মামলা করে। এসএসসি মামলা বলছে পলিটিক্যাল পার্টিগুলো করেছে, আরে এসএসসি মামলা করেছে যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট তারা। একটা যদি নিয়োগের বিজ্ঞপ্তি হয়, সেই বিজ্ঞপ্তিতে যে চাকরি পাবে না সে কোর্টে যাবে। যদি সে দেখে যে এখানে গন্ডগোল আছে, আজকে যদি একটা নিয়োগ হয়, একটা কোনো কিছু একদম পুরো জিনিসটা সঠিক থাকে, তাহলে প্রফেশনাল লয়ার যারা, তারা একদম স্পেসিফিক সাজেশন দেবে মামলা করে লাভ নেই। আমি প্রচুর মামলায় অনেককে সাজেশন দিয়েছি মামলা করবেন না, কোনো লাভ নেই, প্রচুর মামলায় সাজেশন দিয়েছি।